রাশকাট আবার নিয়ে এলো, এবার গল্প শোনাবো তোমাকেও। আজ পর্ব ৩। এই পর্বে আপনারা শুনবেন রবীন্দ্রনাথের ছোট গল্প পোস্টমাস্টার। গল্পটি সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করা হয়েছে শুধুমাত্র শ্রোতাদের সুবিধার্থে। এছাড়া এই গল্পে অন্য কোনো পরিবর্তন করা হয়নি। শুনবেন রবীন্দ্রনাথের পোস্টমাস্টার। প্রথম কাজ শুরু করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়। গ্রামটি খুবই সাধারণ। কাছেই একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক চেষ্টা করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করেছেন। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেরকম অবস্থা হয়, এই প্রত্যন্ত গ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই অবস্থাই হয়েছে। একটি অন্ধকার আটচালার মধ্যে তার অফিস, কাছেই একটি পানাপুকুর আর চারপাশে জঙ্গল। কুঠির, গোমস্তা ইত্যাদি যে সমস্ত কর্মচারী আছে তাদের অবসর প্রায় নেই এবং তাদের ভদ্রলোকের সঙ্গে মেলামেশার উপযুক্ত নয়। বিশেষ করে কলকাতার ছেলে ভালোভাবে মিশতে জানে না। অপরিচিত জায়গায় গেলে যা হয়, অহংকারী নয়তো অস্বস্তিতে থাকে। এই কারণে স্থানীয় লোকের সঙ্গে তার মেলামেশা তেমন একটা হয়ে ওঠে না। অথচ হাতে কাজও বেশি নেই। মাঝে মাঝে দু একটা কবিতা লেখার চেষ্টা করেন। তাতে এমন ভাব প্রকাশ করেছেন যে সারাদিন গাছের পাতা নড়াচড়া এবং আকাশের মেঘ দেখে জীবন খুব সুখে কেটে যায়। কিন্তু মনের কথা যিনি জানেন তিনি জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে এই ডালপালা সহ সমস্ত গাছ কেটে পাকা রাস্তা তৈরি করে দেয় এবং সারি সারি বড় বড় বাড়ি আকাশের মেঘকে চোখের সামনে থেকে ঢেকে রাখে, তাহলে এই আদমরা ভদ্র পরিবারের ছেলেটি আবার নতুন জীবন ফিরে পেতে পারে। পোস্টমাস্টারের বেতন খুবই সামান্য। নিজেই রান্না করে খেতে হয় এবং গ্রামের একটি বাবা মাহীন অনাথ মেয়ে তারা কাজকর্ম করে দেয়। 4 বেলা খাবার পায়। মেয়েটির নাম রতন। বয়স 12 কি 13। বিয়ে হওয়ার সম্ভাবনা তেমন দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়াল ঘর থেকে ধোয়া পাক খেতে খেতে উঠত, ঝোপে ঝোপে ঝিঝি পোকা ডাকত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে জোরে জোরে গান শুরু করত, যখন অন্ধকার বারান্দায় একা বসে গাছের পাতা নড়াচড়া দেখলে কবির মনেও সামান্য হৃদয়ের কম্পন উপস্থিত হতো, তখন ঘরের কোণে একটা ক্ষীণ আলোওয়ালা প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দরজার কাছে এসে এই ডাকের জন্য অপেক্ষা করে থাকতো, কিন্তু একটাকেই ঘরে আসতো না। কি গো বাবু, কেন ডাকছো? তুই কি করছিস? এখনই চুলা ধরাতে যেতে হবে হেসেলের। তোর রান্নাঘরের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সাজিয়ে দে তো। সঙ্গে সঙ্গে 2 গাল ফুলিয়ে কলিকায় ফু দিতে দিতে রতন এসে হাজির হয়। হাত থেকে কলিকাটি নিয়ে পোস্টমাস্টার হঠাৎ জিজ্ঞেস করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কিছু মনে পড়ে, কিছু মনে পড়ে না। মায়ের চেয়ে বাবা আমারে বেশি ভালোবাসতেন। বাবার কথা অল্প অল্প মনে আছে। পরিশ্রম করে বাবা সন্ধেবেলায় ঘরে ফিরে আসতেন। তার মধ্যেই হঠাৎ 2-1টি সন্ধ্যার ছবি তার মনে পরিষ্কার ছবির মতো আঁকা আছে। এই কথা বলতে বলতে ধীরে ধীরে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়ত। মনে পড়ত তার একটি ছোট ভাই ছিল। অনেক আগে বর্ষার দিনে একদিন একটি ডোবার ধারে দুজন মিলে গাছের ভাঙা ডালকে ছিপ বানিয়ে মিথ্যে মিথ্যে মাছ ধরার খেলা খেলেছিল। অনেক বড় ঘটনার চেয়েও সেই কথাটাই তার মনে বেশি আসতো। এভাবে কথাবার্তা বলতে বলতে মাঝে মাঝে অনেক রাত হয়ে যেত। তখন অলসতার কারণে পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছে করতো না। সকালের বাসি তরকারি থাকতো এবং রতন তাড়াতাড়ি উনুন জ্বালিয়ে কয়েকটা রুটি সেকে আনতো। তাতেই দুজনের রাতের খাবার হয়ে যেত। একদিন সন্ধেবেলা সেই বড় আটচালার কোণে অফিসের কাঠের চৌকির উপর বসে
পোস্টমাস্টারও নিজের বাড়ির কথা বলতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসে একা ঘরে বসে যাদের জন্য তার মন কষ্টে ভরে উঠত তাদের কথা, যে সমস্ত কথা সবসময় মনে আসে অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে কোনোভাবেই বলা যায় না, সেই কথা একটি অশিক্ষিত ছোট মেয়েকে বলে যেতে তার একটু অস্বাভাবিক মনে হতো না। শেষে এমন হলো যে কথাবার্তার সময় বালিকা তার বাড়ির লোকদের মা, দিদি, দাদা বলে একেবারে পরিচিত মানুষের মতো উল্লেখ করত। এমনকি তার ছোট হৃদয়ের মধ্যে বালিকা তাদের কাল্পনিক ছবিও এঁকে নিয়েছিল। একদিন বর্ষাকালে মেঘহীন দুপুরে হালকা গরম নরম বাতাস বইছিল। রোদে ভেজা ঘাস এবং গাছপালা থেকে এক ধরনের গন্ধ উঠছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত পৃথিবীর গরম নিঃশ্বাস শরীরের উপর এসে লাগছে। আর কোথা থেকে যেন একটা জেদি পাখি তার একটানা সুরে অভিযোগ সারা দুপুর ধরে প্রকৃতির কাছে খুব করুণভাবে বারবার বলে চলেছে। পোস্টমাস্টারের হাতে কোনো কাজ ছিল না। সেদিনের বৃষ্টিতে ধুয়ে যাওয়া মসৃণ চকচকে গাছের পাতায় দোলা এবং পরাজিত বর্ষার ভাঙা অবশিষ্ট রোদে সাদা স্তূপের মতো জমে থাকা মেঘের স্তর সত্যিই দেখার মতো ছিল। পোস্টমাস্টার তা দেখেছিলেন এবং ভাবছিলেন, এই সময় কাছে যদি একান্ত নিজের কোনো একজন মানুষ থাকত, হৃদয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা কোনো স্নেহের মানুষের মূর্তি। ধীরে ধীরে তার মনে হতে লাগলো সেই পাখিটিও যেন সেই কথাই বারবার বলছে এবং এই নির্জন গাছের ছায়ায় ডুবে থাকা দুপুরের পাতার মর্মের অর্থ যেন কিছুটা সেই রকমই। কেউ বিশ্বাস করে না, কেউ জানতেও পারে না, কিন্তু ছোট গ্রামের সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর শান্ত দুপুরে দীর্ঘ ছুটির দিনে এমন একটি ভাবের উদয় হয়ে থাকে। পোস্টমাস্টার একটা লম্বা নিঃশ্বাস ফেলে রাখলেন। রতন, রতন তখন পেয়ারা গাছের নিচে পা ছড়িয়ে বসে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর গলার আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ছুটে এলো। রতন হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু, ডাকছো? পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব। বলে সারা দুপুর তাকে নিয়ে অ আ শেখালেন। আর এভাবে অল্প দিনের মধ্যেই সে যুক্ত অক্ষর পর্যন্ত শিখে গেল। শ্রাবণ মাসে বৃষ্টির আর কোনো শেষ নেই। খাল, বিল, নালা জলে একেবারে ভরে উঠল। দিন রাত ব্যাঙের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাফেরা প্রায় একেবারে বন্ধ। নৌকায় করে হাটে যেতে হয়। একদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজেই বইপত্র নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকলো। দেখলো পোস্টমাস্টার তার খাটিয়ার উপর শুয়ে আছেন, বিশ্রাম করছেন মনে করে খুব নিঃশব্দে আবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। হঠাৎ শুনলো রতন। রতন তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল, দাদাবাবু, ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বললেন, শরীরটা ভালো লাগছে। দেখ তো আমার কপালে হাতটা দিয়ে। এই একেবারে নিঃসঙ্গ প্রবাসে প্রবল বৃষ্টির সময় অসুস্থ শরীরে একটু সেবা পেতে ইচ্ছে করে। গরম কপালের উপর শাখা পরা কোমল হাতের স্পর্শ মনে পড়ে। এই গভীর প্রবাসে অসুস্থতার কষ্টের সময় স্নেহময়ী নারীর মতো মা এবং দিদি পাশে বসে আছেন, এই কথা মনে করতে ইচ্ছে করে। আর এই জায়গায় প্রবাসীর মনের ইচ্ছা ব্যর্থ হলো না। বালিকা রতন আর শুধু বালিকা রইল না। সেই মুহূর্তে সে মায়ের স্থান নিয়ে বসলো, ডাক্তার ডেকে আনলো, সময় মতো ওষুধ খাওয়ালো, সারা রাত মাথার কাছে জেগে রইল, নিজে পথ্য রান্না করে দিল এবং শতবার জিজ্ঞেস করলো, হ্যাঁ গো দাদাবাবু, একটু ভালো বোধ হচ্ছে কি? অনেকদিন পরে পোস্টমাস্টার দুর্বল শরীরে রোগের বিছানা ছেড়ে উঠলেন। মনে স্থির করলেন আর নয়, এখান থেকে কোনোভাবে বদলি হতে হবে। স্থানীয় অস্বাস্থ্যকর পরিবেশের কথা উল্লেখ করে সঙ্গে সঙ্গে কলকাতার কর্তৃপক্ষের কাছে বদলির জন্য আবেদন করলেন। রোগীর সেবা থেকে মুক্তি পেয়ে রতন আবার দরজার বাইরে
তার আগের জায়গা দখল করলো, কিন্তু আগের মতো আর তাকে ডাক পড়ে না। মাঝে মাঝে উকি দিয়ে দেখে পোস্টমাস্টার খুব অন্যমনস্কভাবে চৌকিতে বসে আছেন অথবা খাটিয়ায় শুয়ে আছেন। রতন যখন ডাকার আশায় বসে আছে, তিনি তখন অস্থির মনে তার বদলির দরখাস্তের উত্তরের অপেক্ষা করছেন। বালিকা দরজার বাইরে বসে শতবার করে তার পুরনো পড়া পড়ল, পাছে যেদিন হঠাৎ ডাক পড়বে সেদিন তার যুক্ত অক্ষর সব গুলিয়ে যায়, এই ছিল তার একটা চিন্তা। শেষ এক সপ্তাহ পরে একদিন সন্ধেবেলায় ডাক পড়ল। উত্তেজিত হৃদয়ে রতন ঘরের মধ্যে ঢুকে বলল, দাদা বাবু, আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বললেন, রতন, কালই আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদা বাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞেস করল না। পোস্টমাস্টার নিজেই তাকে বললেন তিনি বদলির জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি, তাই তিনি কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগলো এবং এক জায়গায় ঘরের পুরনো চাল ভেদ করে একটি মাটির সরার উপর টপটপ করে বৃষ্টির জল পড়তে লাগলো। কিছুক্ষণ পরে রতন ধীরে ধীরে উঠে রান্নাঘরে রুটি বানাতে গেল। অন্যদিনের মতো তেমন তাড়াতাড়ি হলো না, মনে হয় মাঝে মাঝে তার মাথায় অনেক চিন্তা আসছিল। পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে বালিকা তাকে জিজ্ঞেস করলো, দাদা বাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? সে কি করে হবে? কি কারণে সেটা অসম্ভব তা বালিকাকে বোঝানোর দরকার মনে করলেন না। সারা রাত স্বপ্নে এবং জেগে থাকা অবস্থায় বালিকার কানে পোস্টমাস্টারের হাসির সঙ্গে বলা কথাগুলো বাজতে লাগলো। সে কি করে হবে? ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিক জায়গায় রাখা আছে। কলকাতার অভ্যেস অনুযায়ী তিনি তুলে রাখা জল দিয়ে স্নান করতেন। তিনি কখন যাত্রা করবেন সেই কথা বালিকা কোনো কারণে জিজ্ঞেস করতে পারেনি। সকালে দরকার হতে পারে, এই ভেবে রতন গভীর রাতে নদী থেকে তার স্নানের জল তুলে এনে রেখেছিল। স্নান শেষ হলে রতনের ডাক পড়ল। রতন চুপচাপ ঘরে ঢুকলো এবং কোনো আদেশের অপেক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে তাকালো। প্রভু বললেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যা, তিনি তোকে আমার মতোই যত্ন করবেন। আমি চলে যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে। এই কথাগুলো যে অত্যন্ত স্নেহভরা এবং দয়ালু হৃদয় থেকে বেরিয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নারীর হৃদয় আর কে বুঝবে? রতন অনেকদিন প্রভুর অনেক বকাঝকা নীরবে সহ্য করেছে, কিন্তু এই মমতা ভরা কথা সে সহ্য করতে পারল না। একেবারে আবেগে ভেসে কেঁদে উঠে বলল, না না, তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এমন ব্যবহার কখনো দেখেননি, তাই অবাক হয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার এলেন, তাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। যাওয়ার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি রে। আজ যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেলাম, এতে তোর কয়েকদিন চল। কিছু পথ খরচা বাদ দিয়ে তার বেতনের যে টাকা বাকি ছিল পকেট থেকে বের করলেন। তখন রতন ধুলোর মধ্যে পড়ে তার পা জড়িয়ে ধরে বলল, দাদা বাবু, তোমার দুটো পায়ে পড়ি, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার দুটো পায়ে পড়ি দাদা বাবু, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। প্রাক্তন পোস্টমাস্টার দীর্ঘশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে, কাঁধে ছাতা নিয়ে, কুলির মাথায় নীল ও সাদা রেখার আকার টিনের বাক্স তুলে ধীরে ধীরে নৌকার দিকে চললেন। যখন তিনি নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল, বর্ষায় ফুলে ওঠা নদী পৃথিবীর উপচে পড়া অশ্রুর মতো চারিদিকে ছলছল করতে লাগলো। তখন তার মনে খুব গভীর এক বেদনা অনুভূত হতে লাগলো। একটি সাধারণ গ্রামের বালিকার করুণ মুখ যেন এক বিশাল পৃথিবীর না বলা গভীর কষ্টকে প্রকাশ করতে লাগলো। একবার তার খুব ইচ্ছে হলো ফিরে যাই পৃথিবী থেকে বিচ্ছিন্ন সেই অনাথ
মেয়েটিকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু তখন নৌকার পালে বাতাস লেগেছে, বর্ষার স্রোত দ্রুত বেগে বয়ে চলেছে, গ্রাম পেরিয়ে নদীর ধারের শ্মশান দেখা দিয়েছে। আর নদীর স্রোতে ভেসে চলা পথিকের উদাস মনে এই ভাবনা জেগে উঠল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে গিয়ে লাভ কি? পৃথিবীতে কে কার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের কথা উদয় হলো না। সে সেই পোস্ট অফিস ঘরের চারপাশে শুধু চোখের জলে ভেসে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। মনে হয় তার মনে ক্ষীণ আশা জেগেছিল, দাদাবাবু যদি ফিরে আসে। সেইটা নিয়ে সে কোনোভাবে দূরে যেতে পারছিল না। হায় বুদ্ধিহীন মানুষের মন! ভুল ধারণা কিছুতেই দূর হয় না। যুক্তির কথা অনেক দেরিতে মাথায় ঢোকে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যা আশাকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে বুকের মধ্যে প্রাণপণে জড়িয়ে রাখা যায়। শেষ পর্যন্ত একদিন সেই আশা সমস্ত বন্ধন ছিন্ন করে হৃদয়ের রক্ত শুষে নিয়ে পালিয়ে যায়। তখন চেতনা ফিরে আসে এবং মন আবার দ্বিতীয় কোনো ভুল আশার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। রূপে তোমায় ভোলাবো না, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না। এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথের ছোট গল্প পোস্টমাস্টার। গল্পটি সম্পাদনায় রাশকাট, অডিও রূপান্তরে শ্রীমন্তী ভট্টাচার্য, রতনের চরিত্রে অদিতি মণ্ডল, পোস্টমাস্টারের চরিত্রে সোমরাজ ব্যানার্জি এবং কথকের চরিত্রে শ্রীমন্তী ভট্টাচার্য। এরকম আরও নতুন গল্পের জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে রাশকাটের ইউটিউব চ্যানেল এবং ফলো করতে হবে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ। এবার গল্প শোনাবো তোমাকেও, পরবর্তীতে আনবে আরও নতুন চমক। তার জন্য চোখ রাখতে হবে রাশকাটে। ততদিন ভালো থাকুন, গল্পে থাকুন।